আসসালামু আলাইকুম। শুরু করছি তেজস্মিতা মর্তুজার লেখা তপ্ত সরোবরে উপন্যাস পর্ব 4। অথচ লাবণ্য চায় না, আর এই পুরুষটিকে আর চায় না। সে ভাগ্যে বিশ্বাসী, তার জন্য ভালো কিছু আছে। সেই এই অনুভূতিটাকে ভালোবাসা বলতে চায় না। চোখ ফিরিয়ে নিল। হাতের মেহেদি শুকিয়ে গেছে প্রায়। সেই দিকে তাকিয়ে রইল ক্ষণিককাল। দুহাত ভর্তি মেহেদি। বেশ কয়েক ঘন্টা বসে একঘেয়েমি লেগে গেছে তার। তবুও কিছু করার নেই। কয়েকটা দিন এইভাবেই বিরক্তিকর পরিবেশে কেটে যাবে। মূর্তির মতো বোঝাই বোঝাই কাপড় চোপড় গহনা শ্বাস শরীরে ঝুলিয়ে বসে থাকতে হবে। সে চারদিকে তাকিয়ে দিজাকে খুঁজলো। মেয়েটার অভিমান প্রকাশ্য। লাবণ্য হাসলো মনে মনে। পাগলি মেয়ে, বয়সটা এখনো পরিণত হয়নি। নিজেকে সামলে নিতে কষ্ট হচ্ছে খুব পাগলিটার। নিপাকে ডেকে বলল দিজাকে ডেকে আনতে। নিপা ঘুরে এসে বলল, দিজা আপু তোমার ঘরের বারান্দায় বসে মেহেদি লাগাচ্ছে হাতে। লাবণ্য বুঝতে পারে যাতে কেউ বিশেষ করে দিলরুবা ফুপু সন্দেহ করতে না পারে, তাই এই প্রচেষ্টা মেয়েটার। ফারিন বলে উঠল, সকালে ওইখানে মেহেদি লাগাচ্ছে, ম্যাডাম একা একা বসে আছে কেন? যা যাইয়াকা আমি ডাকছি, না আসলে কান ধরে টেনে নিয়ে আসবি। দিজা কিছুক্ষণ পর এলো। মুখে তার কৃত্রিম হাসি ঝুলে আছে, যা লাবণ্য ছাড়া সকলকে ধোকা দিতে কার্যকরী। ফারজাদের বাগান থেকে ধরে বেঁধে টেনে নিয়ে এলো আজাদ সাহেব। খিস্তি ছড়াচ্ছে বিনা থেমে। নামরা ছেলে, সকাল থেকে না খেয়ে লেগেছে কাজে। এত বড় ব্যাটা ছেলের পিছনে খাবার নিয়ে দৌড়ানো সাজে এখন? ফারজাদ বিরক্তিতে চোখ মুখ জড়িয়ে আছে। আজাদ সাহেব একটা চেয়ারে জোর করে বসিয়ে এক লোকমা খিচুড়ি মুখে তুলে দিলেন। দৃশ্যটি উপস্থিত সকলকে মুগ্ধ করে। বাবা ছেলের আত্মিক সম্পর্ক বোধহয় এরকমই বলে। বয়স এখন আসলে কেবল একটি সংখ্যা। বাপ মায়ের কাছে আবার সন্তান বড় হয় নাকি? সারাদিন এই ফারজাদ সকলের সাথে খিটখিট করবে, বিশেষ করে বাপ মায়ের সাথে। দিন শেষে বাপ মা যেমন এই গোমরামুখ ছেলেটার বেলায় বেজায় দুর্বল, তেমনি ফারজাদের ক্ষমতা নেই এই দুইটা মানুষকে এড়িয়ে চলার। ফারহানা বেগম ভেতর থেকে বেরিয়ে এসে দেখলেন আজাদ সাহেব শুকনো খিচুড়ি খাওয়াচ্ছে ফারজাদকে। সে খাবার মুখে নিয়ে কোলের উপর খাতা রেখে কিসের যেন হিসাব কষতে বসেছে। দই ও সফট ড্রিঙ্ক আনা হয়নি এখনো। ফারহানা বেগম বাবুর্চিদের কাছ থেকে কয়েক পিস কষা মাংস এনে প্লেটে দিলেন। ফারিন চেঁচিয়ে উঠে, আম্মা, ওইটাকেই বলে সন্তান বৈষম্য। আপনাদের কোনো বিবেক আছে নাকি? ওই হারামজাদা কষাটা কি সকাল থেকে? এই যে আমি চুলোর পাশে বসে বড়া ভাজার সাথে সাথে নিজেও ভাজা হয়ে যাচ্ছি। কই, আমি তো এরকম খিচুড়ি মাংসের অফার পাইলাম না। আসলে এই দেশে ছেলে মেয়েদের প্রতি ভিন্ন দৃষ্টিকোণ কোনোদিনও যাবে না। শেষের কথাটা ফারিন নেকা আর ঢঙ্গি কান্নার মতো শোনালো। তাতে ওখানের উপস্থিত সবাই হো হো করে হেসে উঠল। ফারজাদ ফারিনের পিঠাপিঠি হয় এদের দুইজনের কোনোদিন বনিবনা হয় না। ফারজাদ হঠাৎই তার বিরল হাসিটা চেপে ভাব নেওয়ার ভঙ্গিতে কলার উঁচিয়ে চেয়ারে গায়ে নিয়ে বসলো আর একটু। তাতে সকলে আরও খানিকটা হেসে উঠল ফারিনের উপর। ফারিন মুখ ফুলাতে গিয়ে নিজেও হেসে উঠে ফিক করে। বরপক্ষের খাওয়া প্রায় শেষের দিকে। লাবণ্যর সাজও শেষ, শাড়ি পরানো হচ্ছে তাকে। দিজা চুপচাপ বসে আছে লাবণ্যর পাশেই। তার পাশে ইরফানের বোন ইমা সব স্বর্ণের গহনা ও বাড়ির থেকে আনা জিনিস বুঝিয়ে দিচ্ছে। ঘরে উপস্থিত সকলে অনবরত ঠাট্টা তামাশা করে যাচ্ছে। তাতে দিজা তার বানোয়াট হাসিটা হাসছে মুহূর্তখানেকের জন্যে। এরপর আনমনেই উদাসীন চোখে চেয়ে আছে লাবণ্যর দিকে। শাড়ি পরানো শেষ হলে লাবণ্যর মাথায় ঘুমটা লাগানোর মাধ্যমে তার প্রস্তুতি শেষ হলো। কিছুক্ষণ বাদেই ভিড় কমিয়ে ঘরে ঢুকলো কাজী সাহেবের সঙ্গে আজাদ সাহেব, লাবণ্যর বাবা, ফারজাদ, দিলরুবা, আফসানা বেগম, আমিনা বেগম সহ বাড়ির অভিভাবকরা সকালেই। ফারজাদের গায়ে সাদা টি শার্ট। ছেলেটা সারাদিন গোসল করারও ফুরসত পায়নি। গলায় ঝুলছে লাল গামছা। তা থেকে ক্লান্ত মুখটা মুছে নিল। লাবণ্য কয়েক মুহূর্তের জন্য চোখ তুলে তাকায় ফারজাদের দিকে। হঠাৎই মনে হলো শেষবারের মতো দেখছে ফারজাদকে সে। আসলেই তো, কিছুক্ষণের মধ্যে সে অন্য পুরুষের হালাল স্বীকৃত স্ত্রী হয়ে যাবে। তারপর আর কোনোদিন ফারজাদের দিকে প্রেমময় নজরে তাকানোর বৈধতা থাকবে? লাবণ্য দ্রুত চোখ নামিয়ে নেয়। চোখ ভরে উঠেছে। লোক দেখে ফেলার ভয়। আর সে এ বাড়ি থেকে 3 কথায় পর হয়ে যাবে। আর সকালে উঠে বড় মার হাতে 1 কাপ চা, 2টো টোস্ট বিস্কুট খাওয়া হবে না।
বিকেলে বড় আব্বার সঙ্গে পুকুর পাড়ে মাছের খাবার দিতে যাওয়া হবে না। ফারজাদের রুমটা সকাল সকাল উঠে গুছিয়ে রাখতে যাওয়া হবে না। আজ থেকে নতুন বাড়ি, নতুন সম্পর্ক, নতুন জীবনযাপন। এবারে অতিথি হতে আজ তাকে কবুল বলতে হবে। আফসানা বেগম ডুকরে কেঁদে উঠলেন। সকলের চোখের কোণেই সজল পানি চিকচিক করে উঠেছে। লাবণ্য তো জোরে কাঁদতে পারে না। মেয়েটা মোটেই চিৎকার করে ব্যথা প্রকাশ করতে জানে না। আজও কেবল ঝর্ণার মতো জল গড়িয়ে পড়লো চোখ বেয়ে। দিজার চোখেও পানি, তা লুকাতে সে এদিক ওদিক তাকাচ্ছে। হঠাৎই চোখ পড়ল ভিড়ের এক কোণে একটা ছেলে এক দৃষ্টিতে চেয়ে আছে দিজার দিকে। চট করে তার মস্তিষ্ক ধরে ফেলল, ওইটা ওয়াহিদ না? দিজা এলোমেলো দৃষ্টি সরিয়ে নিল। মেয়েদের জীবন বোধহয় এমনই, এর থেকে ওর হাতে হস্তান্তরিত হতে হতেই ফুরিয়ে যায়, আর বাবার হাত থেকে স্বামীর হাতে যাচ্ছে। ঘরটা একটু ফাঁকা হলে কাজী সাহেব বিয়ে পড়িয়ে বেড়ে যাওয়ার পর দিজা হঠাৎই উঠে চলে গেল সেখান থেকে। দুজন মুরব্বি ও ছোট ছেলেমেয়েরা বসে আছে, অন্য সকলে আসছে যাচ্ছে। ফারজাদ বের হলো না। লাবণ্যকে বিস্মিত করে দিয়ে পাশে এসে বসলো আস্তে করে। লাবণ্য তাকায় না, নিজের বাঁ হাতে স্বর্ণের মোটাবালার দিকে তাকিয়ে আছে, যেটা ইরফানের বাড়ি থেকে দেওয়া হয়েছে। ফারজাদ হঠাৎই বলে উঠল, সুন্দর লাগছে তোকে দেখতে বউ সাজে। বুকের রক্ত ছলকে ওঠার কথাখানি। লাবণ্য দম আটকে যায় এখানেই, কয়েক মুহূর্ত পর দাম ছাড়ল। তবে চোখ তুলে তাকায় না সে ফারজাদের দিকে, পারবেও না। কষ্ট পেয়েছিস আমার থেকে? বোকার মতো প্রশ্ন করছি, তাই না? তোরা অন্য কিছুর আশা রাখিস কেন? আমি তো কষ্ট ছাড়া কিছুই দেওয়ার সামর্থ্য রাখি না। সৃষ্টিকর্তা মানুষের কাছ থেকে এমন বহু জিনিস কেড়ে নেয়, যা তাৎক্ষণিক খারাপ হলেও পরে বোঝা যায় এটাতেই মঙ্গল ছিল। এর বদলে উত্তর কিছু দিয়েছে রব। ইরফান তোর জীবনে সেই মঙ্গল, যেটা তুই আমার মতো ফালতু লোকের পরিবর্তনে পেয়েছিস। ইরফান ভালো, তুই কিছুদিন ওর সঙ্গে থাকলে বুঝতে পারবি আমার আর ওর পার্থক্যটা। হঠাৎই ফারজাদ একটু মলিন হাসলো। তাকে দেখতে আর পাঁচটা মানুষের মতো আবেগী লাগলো এক মুহূর্তের জন্যে। হেসে বলল, আজ থেকে এ বাড়ির জ্ঞানী মেয়েটাকে হারিয়ে ফেললাম, যার সঙ্গে ভালোই কথা জমতো আমার। এ পর্যায়ে ঠোঁট ভেঙে এলো লাবণ্যের। নিয়ন্ত্রণ থাকছে না নিজের প্রতি। এটা প্রেমের নয়, ব্যথার বুঝি? চাচাতো ভাই নামক এই মুখোশধারী তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন পুরুষটির প্রতি ছোটবেলা থেকে জমে থাকা মায়ারের বিচ্ছেদ ব্যথা। ফারজাদ আবার বলে, ভালো থাকবি তুই লাবণ্য। আমার কামনা রইল, যেতটুকু কষ্ট পেয়েছিস আমাকে ঘিরে, তার কারণ যতটুকু আমি হিসাব করে ততটুকু ক্ষমা করে দিস। আমি তোদের সকলকে অনেক ভালোবাসি বোধ হয়, কিন্তু ওই যে আমার স্বভাব। আচমকা লাবণ্য ফারজাদের বাঁ হাতটা চেপে ধরল। ফারজাদ ছাড়ালো না, কোনো প্রতিক্রিয়াও দেখালো না। লাবণ্যর চোখের কাজল লেপ্টে ছড়িয়ে গেছে চোখের চারপাশে। ফুপিয়ে কাচ্ছে মেয়েটা। ফারজাদ মৃদু হাস্য নজরে তাকিয়ে সেই দিকে। লাবণ্যকে বোধ হয় প্রথম কাঁদতে দেখা গেল, আর তা দেখলো ফারজাদ। এদের সম্পর্কটাই এমন, দুইজনই চাপা স্বভাবের। এজন্য এই দুজনের কাছে খোলা বইয়ের মতো ছিল দুইজন। লাবণ্য কান্না মেশানো স্বরে বলে, এসব কেন বলছেন ফারজাদ ভাই? লাবণ্যের সাধ্যে কোথায় ফারজাদ ভাইকে অপরাধ করে রাখবে? ফারজাদের অপরাধগুলো ধরা গেলে লাবণ্য তার প্রেমে পড়তো নাকি কোনো কালে? আপনাকে আমি জানি, আর কেউ না বুঝুক আমি চিনি। আপনার আমার সম্পর্কের নাম নেই। এ এক আজব নীরব বন্ধন, যার কোনো পরিণতি নেই। পরিণতি এলে এই সম্পর্ক শেষ হয়ে যেত সেই দিনই। পরিণতি হবে না, বিধায় চিরদিন আমি আপনি বেঁধে থাকবো এই নাম না জানার রহস্যের সম্পর্কে। আমি নিজেও মাঝে মধ্যে বুঝি আপনার উপর এই অনুভূতি প্রেম বা ভালোবাসার নয়, একে অপরের প্রতি বোঝা আর জানার মায়া, শুধু আবেদনবয়ী মায়া। বাড়িটা শোকে ছেয়ে গেছে যেন। মেয়ের বিয়েতে মেয়ের বিদায়ের পর এ এক পরিচিত দৃশ্য ঘটে। বাড়ির লক্ষ্মী বাড়ির বাইরে কদম রাখে সকলকে শূন্য বুকে হাহাকারে ডুবিয়ে। আফসানা বেগম যতটুকু কায়েল হয়ে পড়েছেন, ফারজানা তার কম নয়। বাড়িতে নিশ্চুপ, বাহিরে কুয়াশা ঢাকা। পুরুষদের কাজবাজ সামলে বাকি কাজ লোকেদের হাতে সঁপে এসে বিছানায় গা এলিয়েছে। ফারজা সেই সকালে খিচুড়ি খেয়েছিল। এরপর সারাদিন গোসল নেই, আরাম নেই, এক নাগালে চারদিক সামলে
গিয়েছে, সারা শরীরে ধুলোবালি, খাবারের দাগ, সঙ্গে ক্লান্তি। রাত 8টার দিকে গোসল করে এসে খেতে বসলো। ফিরোজা ফারজাদকে খেতে দিয়ে নিজেও খেতে বসে গেল পাশে। টুকটাক আলোচনা হলো আগামীকাল ও বাড়িতে যাওয়া নিয়ে। ফারজাদের রুমে যেতেই লাবণ্যের রুমটা পার করতে হয়। ফারজাদ একবার তাকালো রুমটার দিকে। এই ঘর জুড়ে থাকা মেয়েটা আজ অন্যের ঘরের ঘরণী হয়ে গেছে। হঠাৎই নজর এলো রুমের বারান্দায় কেউ দাঁড়িয়ে আছে গ্রিল ধরে। দিজা। ফারজাদ ক্লান্ত শরীর নিয়ে নিজের ঘরের দিকে এগিয়ে যান। একটা লম্বা ঘুম দরকার, যা কাজ বাকি পরে রাতে দেখা যাবে। কাঁচা ফুলে সাজানো বাসঘরে বসে আছে লাবণ্য। রাত 12টার মতো বাজে। এখন ঘর ফাঁকা, তবে কিছুক্ষণ আগেও গিজগিজ করছিল লোকে ঘরটা। ঘরে বউ দেখার পূর্ব শেষ হয়ে চলে গেছে সবাই। লাবণ্যর খুব হাসপাস লাগছে। কিছুক্ষণ পর ইরফান এলো ঘরে। লাবণ্য নিজের নখ খুঁড়ছে, মাথাটা ঝুঁকিয়ে রেখেছে নিচের দিকে। ইরফান দরজা বন্ধ করতে করতে বলল, লজ্জা পাচ্ছ নাকি? ছ্যাঃ, এই জন্যই চেয়েছিলাম বিয়েটা প্রেম করে করতে, যাতে বউ বাসরাতে লজ্জা না পায়, বরং নিজেই আমার উপর ঝাঁপিয়ে পড়ে। লাবণ্য চোখ তুলে তাকায়। লোকটার মুখে কি কিছুই বাঁধে না? লাবণ্য হাসতে হাসতে বসলো বিছানার উপর। কি আশ্চর্য, লাবণ্য কি দেখতে জোকার মতো লাগছে? লোকটা এত হাসছে কেন? লাবণ্য ভ্রু কুচকায়। ইরফান হঠাৎ একটু এগিয়ে বসে লাবণ্যর দিকে। লাবণ্য খুব করে চাইলো একটু সরে যেতে, তবে আড়ষ্টতায় পারল না। ইরফান খুব নরম স্বরে বলল, আমি স্বামী হিসেবে কেমন হব তার নিশ্চয়তা আজ তোমায় দেব না, তবে এত তাড়াতাড়ি তোমার স্বামী হয়ে ওঠার ইচ্ছে নেই। এইটুকু বলে হঠাৎ ইরফানের ভঙ্গিমা বদলে ফুরফুরে হয়ে উঠল। দেখো, আমি স্বাধীনচেতা মানুষ, জীবনের সব ক্ষেত্রেই এনজয় করার আছে আমার, বিয়ের ক্ষেত্রেও। তোমার সঙ্গে দেখা হওয়ার পর সাধারণত যা করার ছিল তা হলো প্রেম অথবা বন্ধুত্ব, অথচ তুমি সেসব কোনোটাই করার মতো মেয়ে নও। এই জন্যই তোমাকে সরাসরি আজীবনের জন্য নিজের করার ইচ্ছা মাথায় এলো, নয়তো তো তুমি নিজের আশেপাশেও ঘেঁষতে দিতে না। আর সেই হিসেবে এখন সম্পূর্ণ রাইট আছে আমার তোমার পিছনে চিপকে থাকার। এবার বন্ধুত্ব অথবা প্রেম যে কোনোটাই করতে পারো। অতঃপর প্রেম করার স্বাদ মিটলে অথবা বন্ধু হয়ে চলতে চলতে ভালোবাসা হলে স্বামী স্ত্রী হব আমরা, ঠিক আছে? উঠে দাঁড়ায় শেরওয়ানি বোতাম খুলতে খুলতে একটু বিরক্ত হয়ে বলে, এবার প্লিজ একটু সহজ হও। আমার সঙ্গে তোমার এই অপরিচিতের মতো আনুষ্ঠানিকতা আর ভালো লাগছে না। জোরে করে এবার হাসলো সে, একদম যেন ঘর কাঁপিয়ে হেসে ওঠে, যেন সকলের মতো পেতনি শাড়ির জিন ভর করেছে তার উপর। এখন মনে হচ্ছে কোনো বাক প্রতিবন্ধী বিয়ে করে এনেছি। কথা বলো। শেষের কথাটা কপট ধমক দিয়ে বলল ইরফান। লাবণ্য বুঝতে পারছে না এই পরিস্থিতিতে ঠিক কেমন প্রতিক্রিয়া দেখানো উচিত। হঠাৎই কেন জানি হেসে উঠল নিঃশব্দে ইরফানের কাণ্ড দেখে। ইরফান থেমে যায়। সেও হাসতে হাসতে কোনো রকম একটা টি শার্ট গায়ে চড়িয়ে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে একটা ছোট্ট বক্স এনে লাবণ্যের সামনে রেখে নিজেও বসে। সেটা খুলে একটা আংটি বের করলো স্বর্ণের। লাবণ্যর দিকের আংটিটা পরানোর উদ্দেশ্যে এগিয়ে গিয়ে আবার থেমে গেল। বলল, না, এটা পরে নাও, ধরো, বন্ধুত্বের তরফ থেকে আমার পক্ষ থেকে একটা গিফট। লোকটার কথাবার্তা খুব স্বাভাবিক, সাধারণ, এমনভাবে মুখে স্পষ্ট চঞ্চলতা বজায় রেখে কথা বলছে যেন বহুদিনের সঙ্গী তারা। লাবণ্য অদ্ভুত এক কাজ করে বসলো, হাতটা বাড়ি দিয়ে বলল, আপনিই পরিয়ে দিন। লোকটা হাসলো একগাল। তাতেই বোঝা যায় নিজের হাতে আংটি পরানোতে এতটা আগ্রহী লোকটা। আর এই জন্যই বোধহয় লাবণ্য মানুষটা সে আগ্রহতে এড়াতে পারেনি। ইরফান উঠে দাঁড়িয়ে বলল, যাও, এবার এসব ছালা কম্বল ঝেড়ে এসো, তোমাকে দেখে আমারই ভীষণ অস্বস্তি লাগছে। লাবণ্য এবার খুব কৃতজ্ঞ বোধ লাগলো। এই লোকটার এই কথাটার জন্য লাবণ্য যেন লোকটাকে ভালো লাগছে। উফ, এই মনখানেক ওজনের শ্বাস চাপিয়ে বসে আছে সেই কত ঘন্টা ধরে, অথচ সকলে বলে দিয়েছে বরঘরে না আসা পর্যন্ত শ্বাস নষ্ট করা যাবে না। লাবণ্য কৃতজ্ঞ চাপতে না পেরে মেয়েকে করুণ এক হাসি দিয়ে নিজের আনন্দ বোঝালো। এই পর্যায়ে লাবণ্যর মুখভঙ্গি বেজায় হাস্যকর ছিল। ইরফান মুচকি হেসে লুটিয়ে পড়ল ফুল ছিটানো বিছানায়। কিছুক্ষণ পর লাবণ্য চেঞ্জ করে এসে দাঁড়ালো একটু সংকোচ করে। চোখ বন্ধ অবস্থাতেই তা বুঝতে পারে ইরফান। এক লাফে উঠে দাঁড়ায়, জিজ্ঞাসা করে, ঘুমিয়ে পড়ো, ক্লান্ত তুমি? লাবণ্য দ্বিধাগ্রস্ত হয়ে দাঁড়িয়ে রইল। ইরফান তা দেখে ভ্রু কুচকায়। ভয় পাচ্ছ নাকি? নাটকের নায়িকাদের মতো বিছানা শেয়ার করার সমস্যা থাকলে সোফায় ঘুমানোর পরিকল্পনা আছে? আমার রুমে সোফা ছোট, তোমার আটবে না। যদি ভাবো আমি গিয়ে শোবো, তো তোমার অবগতির জন্য জানাই আমি অত ভালো না, তবে তুমি না চাইলে কিছুই হবে না, সেটুকু কন্ট্রোল আছে আমার।
বলেই চোখ মারল ইরফান। লাবণ্য বোকার মতো দাঁড়িয়ে আছে, এবার মাথা নামিয়ে নিল। ইরফান একটু এগিয়ে এলো, তারপর মুখে দুষ্টুমি ভাব কেটে গেছে। এবার স্বাভাবিক হয়ে বলল, খারাপ লাগলে এক বিছানায় ঘুমাতে, বুঝতে পেরেছি। হেজিটেশন ফিল করছ। আর এবার লাবণ্য মুখ খুলল। কিছু বলেছি আমি? নিজেই বলে যাচ্ছেন কখন থেকে। আমি বলেছি আমার সমস্যা আছে। ইরফান এবার গম্ভীর স্বরে বলল, তাহলে সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? তোমার মুখের ভাব দেখে মনে হয় আমার নিজেরই গিল্টি ফিল হচ্ছে, যেন কোন জলহস্তির অশ্লীল আচরণ করে ফেলেছি। তুমি হয়তো ভয় পাচ্ছ আমায়। লাবণ্য এবার একটু লজ্জা পেল। ইরফান বলল, ঘুমাও, ওই বারান্দায় যাব। তুমি যাবে নাকি? লাবণ্য তৎক্ষণাৎ উপন্যাস মাথা নাড়ে। ইরফান একটু অবাক হলো। সে মোটেই আশা করে লাবণ্য বারান্দায় যেতে চাইবে। হালকা কুয়াশার রাত, দুইজন মানবী পাশাপাশি দাঁড়িয়ে আছে বিলাসবহুল অন্ধকারের মাঝে। কেউ কোনো কথা বলছে না, কেবল চুপচাপ দাঁড়িয়ে ঝিঝি পোকার ডাক শুনছে। কারো মনোভাব কেউ বুঝে উঠছে না, হয়তো চেষ্টা করছে, তবে তা অন্তর্গত। লাবণ্যর মাঝে অদ্ভুত মিশ্রণ অনুভূতি দোলাপাকিয়ে তোলপাড় শুরু করেছে। জীবনের ধারাবাহিকতা এত জটিল কেন? জীবন কদমে কদমে বাজি পাল্টায়। গতকাল রাতে লাবণ্য চাপা কান্নায় ভেঙে পড়েছিল এই সময়। আর সে সম্পূর্ণ নতুন জায়গা, নতুন এক অদ্ভুত মানুষ, আর কিছু অদ্ভুত গুমট ভাবনা নিয়ে সদ্য জড়িয়ে যাওয়া মানুষের পাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ ইরফান উদাসীন গলায় বলল, ঠান্ডা লাগছে তোমার? যাও, লাগেজ থেকে নিজের গরম কাপড় বের করে নিয়ে আসো। লাবণ্য শ্বশুরবাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে সকলে। ফারজাদ গেছে গাড়ি ঠিক করতে। বেলা 11টা পেরিয়ে গেছে। দিলরুবা বেগম দিজাকে তাড়া দিলেন জলদি গোসল সেরে নিতে। আম্মুর দিকে শান্ত চোখে তাকায় দিজা। হঠাৎই দিলরুবা বেগমের চোখ সরু করে তাকালেন। কি হয়েছে তোর দিজা? কয়দিন ধরে দেখছি অন্যরকম চলাফেরা করছিস, কি সমস্যা? তোর ভাবভঙ্গি তো ভালো দেখতেছে না। দিজা একটু থতমত খেলো। যথেষ্ট বুদ্ধিমতী মহিলা দিলরুবা, তার কাছে যেন কোনোভাবেই পার পাওয়া যাবে না। দিজা চট করে পরিবর্তন করলো নিজের মুখটা গোমরা করে বলল, লাবণ্য আপু চলে যাওয়ায় ভালো লাগছে না আম্মু। দিজার ভঙ্গিমা এত নিখুঁত ছিল, বলতেই হবে। দিলরুবা বেগম স্বাভাবিক হলেন। এ বাড়িতে একসঙ্গে মানুষ হয়েছে দুজন, খারাপ লাগাটা অস্বাভাবিক না। বলেন, কি পরে যাবি? দিজার খুব বলতে ইচ্ছে করলো, না গেলে হয় না আম্মু, তবে সাহস হলো না। দিজা কথা বলছে না দেখে হাতের শাড়িটা দিজার দিকে এগিয়ে বেশ কোমল স্বরে বললেন তিনি, এই শাড়িটা এবার চলে যাওয়ার আগে তোর আব্বু কিনে দিয়ে গিয়েছিল, তোর তো খুব পছন্দর, এইটাই পর যা। দিজা একটু অবাক হলো। সে সাজতে খুব শৌখিন বলে আম্মু তাকে খিস্তি জীবনে কম শোনাননি। আজ আম্মু নিজেই শাড়ি পরার কথা বলছে। দিলরুবা বেগম চলে গেলেন। দিজা বসে রইল ওইভাবেই। একদম সাজতে ইচ্ছে করছে না, আর না যেতে। সে অবাক হয় নিজের মনোভাবের উপর। সারাদিন ছটফট করে বেড়ানো দিজা কেমন নিশ্চয় শান্ত হয়ে যাচ্ছে দিন দিন। কিছুক্ষণ পর দিলরুবা বেগম আবার এলেন। দিজা হুড়মুড়িয়ে উঠে দাঁড়ালো। দিলরুবা বেগম ব্রু কুঁচকে আছেন। তার মুখভঙ্গি দেখে বোঝা যাচ্ছে তিনি কিছু খেয়াল করেছেন দিজার মাঝে। দিজা দ্রুত উঠে বলল, যাচ্ছিলামই তো আমি, কিন্তু লাবণ্য আপুর বাথরুমে কে যেন ঢুকলো। দিলরুবা বেগম তাকালেন এবার বাথরুমের দিকে। দিজা মনে মনে নিজেকে কষে দূরে লাথি দেয়। বাথরুমের ছিটকিনি বাইরে থেকে লাগানো। দিজা ধরা পড়া চরের মতো হেসে উঠল। যায়নি এখনো, যাবে বলে গেল। বড় খালামণি যাবে। দিলরুবা বেগম গম্ভীর স্বরে বললেন, লাবণ্যর বাথরুমে তো পানি নেই আজ 2 দিন। দিজার মুখটা ছোট হয়ে আসলো। তবুও দৃঢ়তা বজায় রাখার চেষ্টা করলো মেয়েটা। পারছে না। আম্মুর এই রূপ দেখলে খুব অপ্রস্তুত হয় সে। আম্মুর চোখ ফাঁকি দেওয়ার উপায় নেই। দিলরুবা বেগম ওভাবেই গুমর স্বরে সরু চোখে বললেন, ফারজাদের বাথরুমে যা, ও নেই এখন, তাড়াতাড়ি বের হবি। দিজা ফারজাদের রুমে ঢুকলো না। সম্ভব না, মন মস্তিষ্কের সঙ্গে শরীরও সায় দিচ্ছে না ওই রুমে যাওয়ার ব্যাপারে। সে 2 মামির বাথরুম চেক করলো, সবগুলোতে লোকে ভর্তি। আত্মীয় স্বজন সব ঢুকেছে, সাথে সিরিয়াল আছে আরও কিছু লোকের। ফারহানা বেগম রূপা ও দিজাকে বললেন ফারজাদার বাথরুমে যেতে, কারণ যাই হোক ওই ঘরে কেউ যায়নি কোনোভাবেই। দিজা চোখ চেপে বুঝে নিল, একটি দীর্ঘশ্বাস ফেলল। আম্মুকে বোঝানোর উপায় নেই, কি করে বোঝাবে, কি
বলবে? সব কথাই কি খুলে বলা যায় মানুষকে? দিজা ও রূপা একসঙ্গেই গোসল করছে, কিছুই করার নেই, সময় অল্প। যখন তখন চলে আসবে কাঠখোট্টা লোকটা। এলো তাই কিছুক্ষণ কপাল জড়িয়ে চেয়ে রইল নিজের বাথরুমের দরজার দিকে ফারজাদ। দিজার কণ্ঠস্বর ভেসে আসছে। দুই যুবতী মেয়ে গোসল করছে, সেখানে এভাবে তার ঘরে থাকা বা এই মুহূর্তে এই ঘরে উপস্থিত জানান দেওয়া মোটেই ভালো দেখাবে না ব্যাপারটা। দুই পক্ষের কাছেই ব্যাপারটা অকওয়ার্ড। ফারজাদের রাগ হলো, আর কোনো বাথরুম পাইনি নাকি? কিছু না বলে চোখ মুখ কুচকে বেরিয়ে গেল রুম থেকে। রূপা বেরিয়েছে আগেই। 2 মিনিট পর দিজা গোসল সেরে বেরিয়ে এলো। ঘর ফাঁকা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। শাড়িটা কোনোরকম জড়িয়ে এক দৌড়ে চলে গেল লাবণ্যর রুমে। বড় মামুনি শুয়ে আছেন রুমে। ওরা দরজা খুলে আটকাতে গেলেই তিনি বেরিয়ে গেলেন। এরপর দরজা আটকে দিল রূপা। ক্ষণে ক্ষণে তার বুক কাঁপছে দিজার। কোনোভাবেই সে ফারজাদকে জানাতে চায় না সে ওই রুমে এসেছিল। লাবণ্যর রুমে ঢুকে কিছুক্ষণ ওভাবেই থ মেরে বসে রইল শাড়িটা গায়ে পেঁচিয়ে। রূপার পোশাক প্রায় পরা শেষ। মনকে সে বোঝাতে চাইছে একটু চঞ্চল হও, অন্তত আজকের জন্য হলেও। মন তার কথা শুনে না, না কারো অবাধ্য মনের উপর ক্ষোভ জমিয়েছে দিজার। মন না চাইলেও উঠে দাঁড়ালো শাড়ি পরার জন্য, শাড়ির কুচি বানানোর জন্য। শাড়ি এক প্রান্ত ধরে ওভাবেই দাঁড়িয়ে রইল আয়নার সামনে। আয়নার নিজের প্রতিবিম্ব দেখে একটু থামলো। অনমনেই তাকিয়ে রইল এভাবেই। অনখায়ালি হাতে কুচি করছে। এর মধ্যেই দরজা খুলে রূপা কখন যে বেরিয়ে গেল, উদাসীনতায় সেদিকে মনোযোগ দিতে পারল না সে। মনটা বড় অচঞ্চল হয়ে আছে। নিস্তব্ধ মন মস্তিষ্কের আত্মিক জাগরণে বিচরণ করছে যেন তার। হুট করেই দরজা খুলে সেখানে প্রবেশ ঘটে লম্বা এক মানব মূর্তির। এইটুকু আনমনোযোগে আয়নার ভেতরে দৃষ্টিগোচর হতে মস্তিষ্কের প্রক্রিয়া সৃষ্টি হলো দিজার। দ্রুত ওভাবেই ঘুরে দাঁড়ালো তড়িৎ গতিতে। ফারজাদের মতো নির্জীব পুরুষটা আজ থমকে গেল আকস্মিক। মস্তিষ্কের অপ্রতিবর্তিত সায় চেয়ে দেখল সামনের সদ্য যুবতী মেয়েটা তড়িঘড়ি শাড়ির কুচি গুজে বুকের আঁচল টেনে নেয় দৃশ্যটুকু। এর মাঝে মুহূর্তের মাঝে তার নজরে এসেছে যুবতী এক নারীর ব্লাউজের ওপরে ঊর্ধ্বময় ভাঁজটা, অনাবৃত পেট, খোলা গলা ও গলার অর্ধাংশ শাড়িতে একটা রূপ মাধুরী। দিজা তৎক্ষণাৎ আড়ষ্ট ঘুরে দাঁড়িয়ে লজ্জায় সংকোচে চোখ খিচে বন্ধ করে শাড়ি চেপে ধরে দাঁড়িয়ে আছে। ফারজাদ একটা শুকনো ঢোক গেলে দ্রুত চোখ ফিরিয়ে নেয়। পুরো ঘটনা ঘটে স্বল্প কয়েক সেকেন্ডেরও বেশি লাগেনি। সে অল্প কিছুক্ষণ আগে নিজের রুমের বাথরুমে দেখে এসেছিল দিজাকে। এর মাঝে লাবণ্যের রুমের আলমারির ওপর থেকে লাবণ্যের দেওয়া কিনে নেওয়ার জন্য নতুন কম্বলটা নিতে এসেছিল ফারজাদ। নিজের উপর বেজায় রাগ হলো ফারজাদের। চোখ বুজে ভারী শ্বাস ফেলল। হঠাৎই চোখের সামনে ভেসে উঠল কিছুক্ষণ আগের দৃশ্যটি। ফারজাদ দ্রুত চোখ খুলল, এলোমেলো দৃষ্টি ফেলল চারদিকে, মাথা ঝাড়ি দিয়ে কপাল চেপে ধরে আঙুল দিয়ে। মস্তিষ্কের অবাঞ্ছিত ব্যাপারটা বেশি খেয়ালে রাখা কি মুশকিল। দিজার বড় খালামণি দেখলেন ফারজাদ বেরিয়ে গেল রুম থেকে। তিনি গেলেন লাবণ্যর রুমের দিকে। ভেতরে ঢুকতেই দিজাকে দেখে থমকে দাঁড়িয়ে গেল। অর্ধপরিহিত শাড়িতে কোনো রকম পেঁচিয়ে আছে দিজা। খালামণিকে দেখে দিজার বুক ছলকে ওঠে। তার চোখে তাকিয়ে এক অজানা আশঙ্কায় বুক ধুক করে ওঠে। সে ব্যস্ত হয়ে উঠল সাফাই গাইতে। খালামণির চোখ তখন সন্দিহান, অকথিত কটূক্তি যা সম্পূর্ণ ভিত্তিহীন। এটা কি করে বোঝাবে দিজা? খালামণি খুব একটা সুবিধার মানুষ নয়। বেশ কিছুদিন কেটে গেছে মাঝখানে। দিজার পরীক্ষার আর মাত্র কয়েকদিন বাকি। মেয়েটার পড়ালেখা বেশ ব্যস্ত আজকাল। এমনিতেই দেখতে পাওয়া যায় না তাকে। সপ্তাহখানিক আগে 3 মাসের ছুটিতে দেশে ফিরেছেন দিজার বাবা হাবিবুর রহমান। তার সঙ্গে দুজার খুব একটা সখ্যতা নেই। ছোটবেলা থেকে বাবাকে কাছে পেয়েছিল কিনা দিজার মামা বাড়িই তার সব। দুপুরের খাবার একসঙ্গে খেয়ে এসে নিজের ঘরে জানালার পাশে বসে আছে সে। সামনে বই খাতা ছড়িয়ে ছিটিয়ে আছে। একটা বই তুলে কেবল ওপর রেখে চেয়ে রইল কিছুক্ষণ বইয়ের দিকে। মনোযোগ আসছে না। দিজা বেশ চুপচাপ হয়ে গেছে আজকাল। আগের মতো আর লাফালাফি চটপটে কথা বলতে দেখা যায় না তাকে। একটা দীর্ঘশ্বাস ফেলে জানালার ফাঁকে বাইরে তাকিয়ে রইল দিজা। জানালার ওপরে দাদি কুমড়ো গাছ লাগিয়েছে। সেটা জানালার ধারে পেঁচিয়ে খুঁটি বেয়ে উপরে উঠে গেছে। বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল সেই গাছের দিকে বেখেয়ালি দৃষ্টিতে। খুব খালি খালি লাগছে বুকটা। না ভেতরটা শুকিয়ে আসছে যেন পিপাসায়। জলের পিপাসা না বোধহয়, এই পিপাসা আত্মার, এই পিপাসা মনের। পাশে পড়ে থাকা ফোনটা চট করে তুলে নিল দিজা। দুপুর 2:30টার মতো বাজে।
ফোনে ভেসে থাকা নাম্বারটার দিকে তাকিয়ে পেট মোচড় দিয়েছে। বুক টিপ টিপ করছে কেন এত? আর একটু হলে বুক ফেটে যাবে। কি মুশকিল। দিজা নাম্বারটা ডায়াল করে দম আটকে বসে রইল। সে জানে রিসিভ হবে কি না। হলেও তারপর কি হবে? দিজা। ওপাশ থেকে সরাসরি এক ভরাট পুরুষালী গলা শোনা গেল। দিজা কথা হারিয়ে ফেলেছে। দম ছাড়ছে না তার। চোখ বুজে নিল সে চেপে। এই কণ্ঠস্বর, গলা ভিজে এসেছে যেন দিজার। তাহলে কি সে এই পিপাসায় কাতর ছিল? ফারজাদ আবারও বলল, কল করে চুপ করে থাকার মানে কি দিজা? কিছু বলবি? চোখটা খুলল দিজা। কিছুক্ষণ ইতস্তত বোধ করে বলল, দুপুরের খাবার খাওয়া শেষ? না, শুরু করব। দিজা দ্রুত করে বলল, ঠিক আছে তাহলে খাও তুমি। খাবো, তুই বল। দিজা একটা ঢোক গেলে অস্বস্তিতে বলল, কবে আসবেন আপনি? প্রশ্নটা চরম বোকার মতো করেছে মেয়েটা, যেন ওকে অপেক্ষায় রেখে গেছে ফারজাদ। ভ্রু কুঁচকে ফেলল ফারজাদ সামান্য। কিছুক্ষণ কেউ কথা বলল না। বেশ কিছুক্ষণ পর নীরবতা ভেঙে দিজা বলল, একটা কথা বলার জন্য কল করেছি। শুনছি, বল। গতকাল অ্যাডমিট কার্ড আনতে গিয়েছিলাম, সেখানে ওয়াহিদের সঙ্গে দেখা হয়েছে। তো প্রায় দিনই বাড়ির সামনে দেখি এসে দাঁড়িয়ে থাকে। ফারজাদ দিজাকে অবাক করে দিয়ে ভারী গলায় হেসে বলল, তুইও যদি দেখতে না যাস তাহলে দাঁড়িয়ে থাকা দেখিস কিভাবে? দিজা মোটেও ভালো লাগলো না কথাটা। আর যার ব্যাপারটা নিয়ে কথা বলতে ইচ্ছে করলো না। মনটা আরও ভার ভার লাগছে। তবে কল কাটলো না, ওভাবেই ধরে রাখলো। ফারজাদের নিঃশ্বাসের আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে। চোখ বুঝেই থুতনিটা ভেঙে আসলো মেয়েটার। এই লোকটাকে সে দেখে না প্রায় 2 মাস হলো, অথচ মায়া, টান, বুকে তীব্র উথাল পাথাল অনুভূতি, কিছুই ভাটা পড়েনি কেন? ফারজাদের চোখের উপরে চটা ব্রুটা খুব সুন্দর, দেখতে খুব ভালো লাগে দিজার। সে বহু আগে এই ভালো লাগা টের পেয়েছিল, অথচ সে এখন ভালো লাগার একটা নাম দিয়েছে সে, তৃষা। অথচ সে সরোবরে সে ডুবছে। তার তরল বড় রুক্ষ, তপ্ত। এই তপ্ত সরোবরের জল পান করা দুঃসাধ্য। হঠাৎই ফোনের ওপাশ থেকে ফারজাদের আওয়াজ পাওয়া গেল, পরীক্ষার প্রস্তুতি কেমন? ভালো। তবে কার সঙ্গে কথা বলছিস দিজা? দিজা চমকে উঠে তাকায়। ফোন কান থেকে বিদ্যুৎ গতিয়ে নামিয়ে আঙুল দিয়ে কোনো রকম ফোনটা কাটলো দিজা। দিলরুবা চোখ ছোট ছোট করে সন্দিহান চোখে তাকিয়ে আছেন। একটা মেয়ের কাছে এরকম পরিস্থিতি, মায়ের এই সন্দিহান দৃষ্টি ঠিক কতটা আতঙ্কের তা দিজার বুকের আন্দোলন খানিকটা টের পাওয়া যায় বোধ হয়। অথচ দিজার মাঝে মধ্যে নিজেকে অনেক চালাক মনে হয় বেশ। সে নিজেকে ভালো অভিনেত্রী মনে করে বসে বসে কখনো। তেমনি এখন পরিস্থিতি লুকিয়ে অতিষ্ঠি ভঙ্গিতে মাথা দুলিয়ে বেশ বিরক্তি ফুটিয়ে বলল, উফ, এভাবে ভূতের মতো ঘরে আহো কেন? তোমার সাথে কথা বলছিলাম রুটিনের ব্যাপারে। অথচ মেয়েটা বোধহয় ভুলে গেছে তার চোখের পাপড়ি এখনও ভেজা। চোখের নিচে কালি দেখে সহজে আন্দাজ করা যায় বহুরাত মেয়েটা চোখ খুলে কেঁদেছে। দিলরুবা বেগম গম্ভীর পায়ে হেঁটে এসে খপ করে ফোনটা কেড়ে নিলেন। হাতের স্ক্রিনে অন করে দেখলেন লক করা। বললেন, তা আমার সাথে কথা বলতেছিলি? তা আমার আশায় এরকম কাটলি কেন? আরে চমকে উঠেছি তোমার এভাবে আশায়। হাতের চাপে কেটে গেল কল। দিলরুবা বেগম কিছুক্ষণ চেয়ে রইল মেয়ের দিকে। দিজা ওই চোখের নজর মেলাতে পারে না। সে কতবার তাকাচ্ছে, আবার চোখ সরিয়ে নিচ্ছে। কিছুক্ষণ পর দিলরুবা বেগম ফোনটা ছুঁড়ে মারলেন বিছানায়। বললেন, ভালো করে পড়, পরীক্ষার আর 2 দিন আছে। ব্যাপারটা এত সহজে ছেড়ে দেওয়ায় ঠিক হজম হলো না দিজার। বুকের কাঁপুনি থামছে না দিলরুবা বেগম চলে যাবার পরও। আজ অজানা এক আশঙ্কা হতে লাগলো মনে। সেই দিন খালামণি আম্মুকে ব্যাপারটা বলার পরও আম্মু এখন অবধি নীরব। অবশ্য দিজার প্রতি নজরদারি বেড়েছে, বহুগুণ বেড়েছে। একটা মেয়ে অর্ধচরিত শাড়ি পরা অবস্থায় একা রুমে থেকে একটা ছেলে বেরিয়ে যাওয়া গ্রাম বাংলার ব্যাপারে মোটেই সহজভাবে নেওয়া হয় না। তাদের তো কোনো সাফাই দেওয়ার পাত্তাই হয় না। তেমনি দিজা কিছু জিজ্ঞাসা করা হয়নি আজ পর্যন্ত। অথচ দিজার জীবনধারা খানিক হলেও বলতেছে। অযথাই আম্মুর চোখে সারাক্ষণ সে প্রতি সন্দেহীনতা, বাঁকার নজর টের পায়। সেও কিছু বলে না, আম্মুও না। দিলরুবা বড় সম্মানবোধক সম্পন্ন মহিলা। সম্মান জড়িত বিষয়ে তার কাছে প্রশ্রয় পাওয়ার কোনো চান্স নেই। আর হাবিবুর রহমান আগুনের দলা। আব্বুর যুক্তি ও মন মেজাজ দেখে দিজার মাঝে মাঝে মনে হয় আজও তার আব্বু অশিক্ষিত ও কুসংস্কারের যুগের লোক। কেমন যেন শাসিত দৃষ্টি তার। যদিও দিজাকে তিনি কখনো কোনো রকম গালমন্দ করেননি, তবু আব্বুর সঙ্গে সে সহজ হতে পারে না।
মেয়েটা ওভাবেই থম মেরে বসে রইল। তার বুকটা এখনও মৃদু কাঁপছে বোধহয়। ইস, জীবনটা কেমন ঘোলা ঘোলা লাগে আজকাল। দিন দিন চঞ্চলতা হারিয়ে যাচ্ছে তার জীবন থেকে। আচ্ছা, জীবন কি এরকমই? উত্তর নেই। কে দিবে উত্তর? অনিশ্চিত এই ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে সে। তার আজকাল শুধু তাই মনে হয়। রাজারবাগ পুলিশ লাইনের জলাশয়, চারিপাশ নারিকেলে ঘেরা। রাত 11টার মতো বাজছে। ফারজাদ হালকা কুয়াশার ভিড়ে আধো অন্ধকারে নিজের ঘড়িতে সময় দেখল। জ্যাকেটের ভেতর প্রবেশ করা ঠান্ডা হাত, গা শিউরে উঠছে তার। ফারজাদ তাকিয়ে রইল জলাশয়ের কালো পানির দিকে। বুক ফুলিয়ে বেশ দীর্ঘ একটি শ্বাস নিল। পানি থেকে চোখ তুলে শূন্যে তাকালো। তার ট্রেনিং শেষের দিকে। কদিন বাদেই ডিউটিতে জয়েন করবে সে। নিজের প্রতি অভিযোগ করতে বসে যায় সে। তার এই অন্তর্মুখী স্বভাব তাকে সকলের থেকে ডুলে ঠেলে দিয়েছে বলতে সে চলে এসেছে। সে নিজেই মাঝে মধ্যে নিজের মানসিক হাব ভাব বুঝতে পারে না। হঠাৎই দিজার কথা খেয়াল হলো। সে স্পষ্ট শুনেছে ফুফুর গলা। তার পরপরই দিজা কল কেটেছে। ফারজাদ নিজের মনেই একবার উপহাসের হাসি হাসলো। দিজার পাগলামি বেড়েছে। মেয়েটা সামনে বড়সড় ধাক্কা খেতে চলেছে। মেয়েটাকে আজও বোঝানো গেল না ফারজাদ মৃত আত্মা, পড়ে আছে তাকে নিয়ে। আজও নিশ্চয়ই বাড়িতে তামাশা হয়েছে। আর ঠিক কিভাবে বোঝালে বুঝবে পাগলিটা? আঙুলের মাঝে ঘুরে থাকা সিগারেট ঠোঁটের ভাঁজে চেপে দিয়াশালাইয়ের গ্যাস জ্বালালো ম্যাচ বক্স থেকে। ঠোঁটের বিভাজন থেকে মুক্ত করে উড়িয়ে যাওয়া হাওয়ার কুণ্ডলী ফারজাদের ফেলে আসা অতিলকাল ভেসে ওঠে। ফারজাদের বয়স 18 চলছে। তার মাধ্যমিক ফলাফলের সঙ্গে ভালো ফলাফল করার পর ভাগ্যক্রমে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চান্স হয়ে গেল তার রাজুক কলেজে। গ্রামের এক রত্নই ছিল বটে ফারজাদ। তখন আসলাম সাহেব ও ফারজানা বেগম ঢাকাতে থাকতেন। তাদের কাছ থেকেই পড়ালেখা চালিয়ে যেতে থাকলো ফারজাদ। একাদশ শ্রেণীতে হাফিয়ালি পরীক্ষার কয়েকদিন বাকি ফারজাদের। ক্লাসের শেষে ক্যাম্পাস থেকে বের না হয়ে মাঠের এক কোণে কয়েকটা বন্ধুসহ বসে আছে সে। তখনই হঠাৎ তাদের সামনে একটা মেয়ে এসে দাঁড়ালো। মাথাটা ঝুঁকিয়ে দাঁড়িয়ে আছে। ফারজাদ দেখলো একবার তাকিয়ে। মেয়েটা মিনমিনে স্বরে বলল, ভাইয়া, গতকাল যে সাজেশন দিয়েছিল ক্লাসে আমি এসেছিলাম না জন্য পাইনি, ওগুলো দিতে পারবেন? ফারজান প্রথমবার অবাক হলো। সে কোনো মেয়ের কাছে সাজেশন না চেয়ে তার কাছে এসেছে কেন? সে বাদ দিয়ে দুষ্ট হেসে বলল, ভাইয়া। মেয়েটা তাও সংকুচিত ভঙ্গিমায় দাঁড়িয়ে হাতের আঙ্গুল খুঁটাচ্ছে। ফারজাদ মৃদু হাস্য নজরে এক পলক আপাদমস্তক দেখে নিল মেয়েটার। বেনুনি গাঁথা চুলটা কাঁধ ঘুরিয়ে সামনে এনে রাখা। চোখ ও কপালের উপরে কিছু এলোমেলো চুল পড়ে আছে বিক্ষিপ্তভাবে। দ্বিধা আড়ষ্ট আত্মরা হয়ে দাঁড়িয়ে আছে মেয়েটি মাথা নিচু করে। ফারজাদ হাসি চওড়া হলো একটু। চট করে উঠে দাঁড়ালো মেয়েটির সামনে। তালগাছের মতো লম্বা ফারজাদের তুলনায় মেয়েটিকে নেহাত ছোট দেখতে লাগলো। ফারজাদ ঘাড় নাড়িয়ে বলল, তোমার হাইট অনুযায়ী অবশ্য আমায় ভাইয়া ডাকাটা ঠিকই আছে। পাশ থেকে বন্ধুরা সবাই হেসে উঠল সমস্বরে। ফারজাদ ওর দিকে তাকিয়ে শার্টের উপর পড়ে থাকা টাই টেনে টুনে আর একটু ঢিলা করে মেয়েটিকে জিজ্ঞাসা করলো, কিসের সাজেশন লাগবে? কাল দিয়েছে যেইগুলো। ফারজাদ কেমন যেন চেয়ে আছে মেয়েটার মুখের দিকে। সংকোচে বোধ হয়ে আসা ওই মুখের দিকে ঝুঁকলো বোধহয়। ভ্রুকুচকে বলল, দিয়েছে তো অনেকগুলোই, অত নেবে কীভাবে? বলেই ফারজাদ আর অলস ভঙ্গিমায় বসে পড়ল। তাকিয়ে রইল মেয়েটির দিকে। মেয়েটা চোখ তুলে তাকায় এবার। ঘন পাপড়ির চোখে দেখতে আফগানিস্তানদের মতো হুবহু। ফারজাদ কপাল জড়িয়ে চেয়ে রইল সেই দিকে। মেয়েটা একটু ইতস্তত বোধ করে বলল, এখন তো অত লিখে নেওয়া সম্ভব নয়। আপনার নাম্বারটা দেবেন? বাড়ি গিয়ে আম্মুর ফোন থেকে ছবি নিয়ে নেব। ওরা সকলে একে অপরের দিকে তাকাচ্ছে। ফারজাদ কেবল এক দৃষ্টিতে বুক কুঁচকে তাকিয়ে আছে মেয়েটির দিকে। আবার একবার চোখ ঘুরিয়ে মেয়েটিকে পরখ করে দেখল। জিজ্ঞেস করলো, এখানকার স্থানীয়? মেয়েটা মাথা নেড়ে না বুঝায়। ফারজাদ আশেপাশে চোখ ঘুরায়। অনেকেই দেখা যাচ্ছে, কেউ দাঁড়িয়ে তো কেউ বসে আছে, কেউ হেঁটে বেরিয়ে যাচ্ছে। ফারজাদ সন্দেহান কণ্ঠে জিজ্ঞেস করলো, মেয়েদের কাছ থেকে তো নিতে পারো, আমার কাছেই কেন? কাউকে চিনি না আমি, তেমন পরিচিত নই, আর ওদের দেখেও ভালো মনে হচ্ছে না। মানে? ফারজাদ কথা কেড়ে নেয়, তোমার আমায় দেখে ভালো মনে হচ্ছে? মেয়েটা একটু অপ্রস্তুত দেখায়। ফারজাদ খুব মজা পাচ্ছে কেন জানি মেয়েটার এই অবস্থা দেখে। জড়তা ভঙ্গিতে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, নাম কি? মেয়েটা আস্তে করে জবাব দিল, ইভা। আর আপনার নাম?
ফারজাদ চোখ বাঁকায়, দুই পাশের ঘাড় ঘুরিয়ে তাকায়, বন্ধুদের উদ্দেশ্যে দাঁত চেপে বলল, ভাই মেয়েটাকে বোঝা, আমি ওর সেম ইয়ারের ব্যাচ। ভাইয়া আপনি, আল্লাহর রহমতে কখন না জানি চাচা ডাকবে। সকলেই মুখ চেপে হেসে ওঠে। ফারজাদ সব কিছু এড়িয়ে ইভার দিকে তাকিয়ে কেবল বলল, আগামীকাল এখানেই এসো, আমি আনিনি সাজেশনগুলো, কাল নিয়ে আসবো, লিখে নিও। ইভা একটু থামলো, তারপর বলল, আজব ছেলে। পরদিন কলেজ ছুটির পর ইভা পুরো ক্যাম্পাস খুঁজলো ফারজাদকে, অথচ দেখা পেল না। পরীক্ষার আর সপ্তাহখানেকও নেই, কখন সাজেশন নেবে, কখন পড়বে। ক্ষুণ্ণ মনে ক্যাম্পাস থেকে বেরিয়ে যেতে উদ্যত হতেই খানিক দূরেই অগ্রসর হতেই সামনে এলো ফারজাদের দুই বন্ধু মাহিদ ও নাহিদ। ওরা একটু হাঁপাচ্ছে, সাথে চোখে মুখে বিরক্তি। ওর হাতে একটা খাতা ধরিয়ে দিয়ে বলল, নাও তোমার সাজেশন, কালকে অক্ষত অবস্থায় ফেরত দিবে, মনে থাকে যেন। ইভা অবাক হয়, অক্ষত অবস্থায় কেন? সে কি খাতার সঙ্গে মারামারি করবে নাকি? তখনই মনে পড়ল ফারজাদের সেই অদ্ভুত ছেলেটির কথা, কাল বলল খাতা দেবে, আজ দেখা নেই। কৌতূহল মেটাতে জিজ্ঞেস করলো, আচ্ছা এই খাতাটা কার? মাহিদ এমনিতেই চরম দুষ্টু, ও একটা দুষ্টু হাসি দিয়ে বলল, কেন তার ছাড়া আর কারো খাতা নেবে না নাকি? ইভা হচকায়, একটু অপ্রস্তুত হয়ে এদিক ওদিক তাকায়। মাহিদ আর নাহিদ ওকে রেখে দৌড়ে যায় গেটের বাইরের কলেজের পেছনের দিকটায়। ফারজাদ দাঁড়িয়ে কোকের ক্যান খুলছে, পেছন থেকে নাহিদ গিয়ে পিঠ চাপড়ে বলে, মামা মামা তোমার ঘরে জিন আছে, ওইটার আর সন্দেহ নাই। এখন কও কি করতেছ, নিজে বুঝছো তো আবার। ফারজাদ ক্যানে কয়েকটা চুমুক দিয়ে রিল্যাক্সে খানিকটা কোক খেয়ে নিয়ে মাহিদকে ক্যানটা প্রায় ছুঁড়ে দিয়ে বলল, মেয়েদের আশেপাশে খুব যেতে নেই, ওরা সস্তা ভাবে, সাথে হ্যাংলাও। ও আমার মূল্যবান, মেয়েটা তোর কাছেই এসেছিল, আবার নাম্বারও চেয়েছে। আমার তো মনে হচ্ছে তোর উপর পিছলে পড়ে গেছে মামা। ফারজাদ কপাল সবসময় কুচকেই থাকে, এবার মুখটা বিকৃত করে বলল, পিছলে গেছে টেনে তোল, মানবিকতা কাজে লাগা। মামা এই সুযোগ হাতছাড়া করবি না তুই। ফারজাদ নাহিদের হাত থেকে ক্যানটা কেড়ে নিয়ে তাচ্ছিল্য হেসে বলল, এটা সুযোগ? তুই আমার বন্ধু মানুষ, তোকে দিয়ে দিলাম, যা কাজে লাগা। মাহিদ হেয়ালি করে বলল, তালা খুলতে সঠিক চাবির প্রয়োজন হয়, অন্য চাবি দিয়ে শত ঘোরালেও কাজ হবে না। তিন বন্ধু এবার সশব্দে হেসে উঠল হেলে দুলে। ওরা জানে ফারজাদ চরম সুপি টাইপের লোক, কারো গা ঘেঁষার মধ্যে নেই। এ নেহাত এক মজার কথাই কেবল। ফারজাদ জীবনও মাখামাখি সম্পর্কে, তাও আবার এই বয়সে জড়াবে না, শুধু বন্ধুত্বও না। পরদিন ইভা এলো ওদের সামনে। ফারজাদ মনোযোগ সহকারে খাতায় লিখছে, মাঠের এক কোণে বসে। মেয়েটা এসে দাঁড়িয়েছে, তা সে টের পেয়ে আর চোখে দেখছে, অথচ চোখ তুলে তাকালো না। ইভা আজ চরম কৌতূহলের সাথে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে ফারজাদকে। তা লক্ষ্য করে মাহিদ। নাহিদ হাসছে একাধারে। একসময় ইভা খাতা এগিয়ে দিয়ে বলল, তোমার খাতা। ফারজাদ মাথা তুলে তাকায়, যাক খানিক মতিগতি হয়েছে মেয়েটার, তুমি বলছে। ফারজাদ মৃদু মাথা নেড়ে খাতাটা নিয়ে পাশে রেখে দিয়ে আবার মনোযোগ দিল নিজের কাজে। ইভা আগ্রহ ও কৌতূহল বেড়েছে ফারজাদকে নিয়ে। সে নিজের নাম্বার দিতে চেয়েছিল, ছেলেটা নেয়নি, নিজের নামও বলেনি, গতকাল দেখাও করেনি, আর প্রথমবার তাও বেশ কয়টা কথা বলেছিল, তাও ঠিকঠাক তাকাচ্ছে না। ইভা জড়তা কাটিয়ে চটপটে গলায় বলবো, বসবো এখানে? ফারজাদ ভ্রু কুচকে তাকায় এবার ইভার মুখের দিকে, আবার নিজের পাশে ফাঁকা জায়গায় তাকিয়ে ঘাড় নেড়ে ইশারা করলো বসতে। মেয়েটা মনোযোগ সহকারে দেখছে ফারজাদের লেখালেখি। সে এক অদ্ভুত টান অনুভব করছে ছেলেটার প্রতি। হঠাৎই মনে হচ্ছে ছেলেটা সবার থেকে আলাদা, নিজ থেকে আগ্রহ নেই কোনো ইভার সঙ্গে আলাপ করতে। এই বিষয়টা ইভাকে যেমন বিব্রত করছে তেমনই টানছে। সে দেখলো ফারজাদ নোট করছে, তবুও জিজ্ঞেস করলো, নোট তৈরি করছো? ফারজাদ মাথা নেড়ে অস্পষ্ট উচ্চারণ করলো, এবার কথা খুঁজে পায় না। সে এদিক ওদিক তাকাচ্ছে এলোমেলো চোখ ফেলে। কিছুটা সময় ফারজাদ নিজেই বলল, কিছু বলবে নাকি? বলেই সে তাকালো ইভার দিকে। চোখাচোখি হয় দুজনের। ইভা চট করে চোখ নামায়। ফারজাদ হেসে ফেলে নিঃশব্দে। গত পরশু মেয়েটাকে দেখার পর থেকে তার মনে হয়েছে মেয়েদের চোরা নাজুক দৃষ্টি বেশ আকর্ষণীয় এক বিষয়বস্তু, নাকি শুধু এই মেয়েটারই? আসলে ইভার চোখের পাপড়ি জোড়া সুন্দর। ফারজাদ যে কয়বার তাকিয়েছে মুহূর্তের জন্য হাটকে গেছে। ইভা বেশ ইতস্তত করে কিছুক্ষণ পর বলল, ফ্রেন্ড হবে আমার? ফারজাদ বিশেষ অবাক হলো না।
মেয়েটা আর সবাইকে রেখে ওর ফ্রেন্ড হতে চাইছে। এরকমটা হয়েছে বারবারই ওর সঙ্গে। হয়তো ওর নিজেকে গুটিয়ে রাখা চলা স্বভাবের জন্যই মানুষ আগ্রহী হয় ওর মাঝে। ফারজাদ জিজ্ঞেস করলো, ঢাকাতে নিজস্ব বাসা না? কোথা থেকে এসেছো? বাবা বড় পুলিশ কর্মকর্তা, ঢাকাতে বদলি হয়েছে, এই জন্যই এখন আপাতত ঢাকাতে আছি। আর তুমি? ফারজাদ বুঝলো এই জন্যই মেয়েটা সবার সঙ্গে স্বাভাবিকভাবে মিশতে পারছে না। ছোট থেকে এভাবে জায়গা বদল হয় এইসব মানুষের। আর পুলিশের ছেলে মেয়েদের জীবনযাত্রা এমনিতেই একটু একঘরে টাইপের হয়। তবে একেবারে এই কথাটা এবার তুলনামূলক চটচটে কণ্ঠেই বলেছে। ফারজাদ দেখলো মেয়েটা সহজ হচ্ছে ওর সঙ্গে। বলল, আমি কুমিল্লা থেকে এসেছি, চাচার বাসায় থেকে কলেজ করছি। তোমার নাম বললে না তো এখনো? অপস, বলিনি। ফারজাদ ইজরান খান। ইভার মুখের ভঙ্গি দেখে মনে হলো তার খুব পছন্দ হয়েছে নামটা। প্রসন্ন চিত্রে মেয়েটা হাসলো। ফারজাদকে আচমকাই মনে হলো মেয়েটা সুন্দর, খুব সুন্দর, আদুরে। ফারজাদ যখন অন্যদিকে তাকাচ্ছে, ইভাও ওই দিকে তাকাচ্ছে। এটা বুঝতে পেরে ফারজাদ বারবার ইভার দিকে ফিরে তাকিয়ে ওকে বিব্রত করছে। এই যে মেয়েটা খুব অপ্রস্তুত হচ্ছে, ফারজাদের মজা লাগছে খুব। মাহিদ আর নাহিদ ওইদিকে স্ট্যাচুর মতো বসে আছে। তারা কোনো প্রতিক্রিয়াই দেখাতে পারছে না আপাতত। হঠাৎ ইভা হুড়মুড় করে উঠে দাঁড়ালো। তাকে বিক্ষিপ্ত দেখায়। ছটফটে হাতে ব্যাগ তুলে নিল মাটি থেকে। তারপর সব কিছু নিয়ে একবারে সকলকে অগ্রাহ্য করে দৌড়ে গেল সামনের দিকে। ফারজাদ ভ্রু কুঁচকে ওর যাওয়ার দিকে অনুসরণ করে তাকায়। দেখলো একটা পুলিশ এসে মাঠের মাঝখানে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে। ইভা গিয়ে দাঁড়ালো তার সামনে। ইভাকে সঙ্গে নিয়ে চলে যায় লোকটা। নাহিদ এবার ফারজাদকে ধাক্কা দিল। কিরে, এটা তোর হবু শ্বশুর আব্বা নাকি মামা? ফারজাদ ওকে একটা থাপ্পড় মেরে গম্ভীর মুখে তাকালো। ওই লোকটাকে দেখে তার মনে হলো যে এরকম কলেজ পড়ুয়া একটা মেয়ে থাকতে পারে তার। নাহিদ মাথা চুলকায় বোকার মতো। মাহিদ বলল, আরে শুনলি না, বড় পুলিশ অফিসার আর বাপ, এটাই হয়তো কনস্টেবল হইব। বড় স্যারের মেয়েরা নিতে এসেছে। জানিস তো এদের আবার সব জায়গায় নিরাপত্তা। ফারজাদ খাতা ব্যাগে ঢুকাচ্ছিল। হঠাৎ কিছু একটা মনে পড়ে এমন ভঙ্গিমায় মাহিদ ফারজাদকে ডেকে বলল, ভাই, এইসব আহ্লাদি মেয়েদের সাথে প্রেম করলে ফাঁসবি মামা। ওরা বন্দি পাখির মতো একা একা জীবনযাপন করতে করতে অসামাজিক ও মানবিকতাহীন হয়ে পড়ে। এই মেয়েটা যদিও আলাদা, তবে এরা কিন্তু খুব রুলসের মধ্যে চলে। বলতে পারিস রোবট টাইপের। মেয়েটাকে দেখেছিস? তার পিছন ফিরেও একবার দেখলো না তোকে। মনে হয় বাপরে খুব ভয় পায়। ফারজাদ বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো ব্যাগ নিয়ে। মুখ বিকৃত করে বলল, তো ওই পুঁথি আমায় শোনাচ্ছিস কোন দুঃখে? মাহিদ দুষ্ট হেসে দিয়ে নাহিদের দিকে তাকায়। না, বলছে আর কি, গরিবের কথা পুরাতন হলেও মনে পড়ে। ফারজাদ মৃদু এক লাথি মারে ওর পায়ে। বলল, সর শালা, তোর নতুন পুরাতন কথা রাখ। বৌমা অপেক্ষা করবে, আমার যাওয়া লাগবে। এরপর থেকে ইভার সাথে ফারজাদের এক অদ্ভুত সম্পর্ক গড়ে উঠল। শুরুতে ইভা করেছিল নিজে যেচে পড়ে। নিঃসঙ্গ জীবনে হয়তো বিরক্ত হয়ে মেয়েটা ফারজাদের কাছকেই বেছে নিল কলেজের সময়টুকু। কোনো এক অদ্ভুত সুন্দর ছেলের সাথে লুকোচুরি খেলে সুন্দর সময় কাটানোর জন্য। প্রতিদিন ছুটির পর যতটুকু সময় ইভার গাড়ি না আসতো, সে চলে যেত ফারজাদের কাছে। ফারজাদের থেকে নাম্বার নিল। ইভা মাঝে মধ্যেই কল দিতে দিতে একসময় নিয়মিত কর্ম হয়ে দাঁড়ালো। ফারজাদ বদলালো তার নিত্যদিনের রুটিন। এই ফারজাদকে আজকাল খুব হাসতে দেখা যায়। পড়ালেখা থেকে দূরত্ব বাড়তে থাকলো তার। বিকাল হলে প্রাইভেট পড়তে যাওয়ার সময়টুকু সে কাটাতো ইভাদের বাড়ির গলির আশেপাশে ঘুরে ফিরে। বারান্দায় এসে কখন ইভা দাঁড়াবে সেই জন্য ওদের বেলকুনির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যেত ফারজাদকে। যখন দুইজনে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে, ফারজাদের পড়ার ঘাটতি পড়ে গেছে এর মাঝে বহুত। বাংলাদেশের র্যাঙ্কিংয়ের সেরা কলেজগুলোর মাঝে একটাতে পড়ে ফারজাদ, অথচ তার আপাতত পড়ালেখার মন নেই। সহপাঠীদের তুলনায় অনেক পিছিয়েছে। তবে ফারজাদ চাইলেও আর আগের মতো পড়ালেখায় মনোযোগী হতে পারে না।
নিজেকে বাহানা দিতে শিখলে মানুষের আর কারো আশকারার প্রয়োজন হয় না। তখন সে নিজেই নিজের সর্বোচ্চ সাফল্য অথবা ধ্বংস দেখা দেয়। ফারজাদের এই নিজের বাহানা দেওয়া তাকে কোথায় নিয়ে যাচ্ছে সে তা ভাবতেও ফুরসত পায় না আজকাল। পড়তে বসলেই উড়ু উড়ু মন বাহানা বানায়, আর সে যা ব্রিলিয়েন্ট, এই পড়াগুলো পরীক্ষার আগেই করে ফেলতে পারবে। এখনও যথেষ্ট সময় আছে হাতে। ফোন হাতে নিয়ে বারান্দায় পায়চারি করতে করতে কেটে যায় ঘন্টার পর ঘন্টা। ইভাকে যখন তখন কল দেওয়া যায় না। মেয়েটা কল দিলেই তবেই সে কল ব্যাক করে কথা বলতে পারে। ইভা আজকাল আবদার করে তার কাছে। একসাথে সময় কাটানোর ব্যবস্থাপনার বুদ্ধিগুলো তারই। কলেজের সময়টুকু তারা দুইজন বের করে যায় ঘুরতে। ইভা অবাক চোখে চেয়ে দেখে শহর, বাজার, ফুচকার স্টল, মেরার চুরির দোকানগুলো অথবা পার্কের এক কোণে বসে মাঝে মধ্যে বাদাম খাওয়া। ফারজাদ তো মুখে প্রকাশ করতে পারে না তার অনুভূতি, তবে মনে তার অনেক আনন্দের জোয়ার ভাসে যখন ইভার চোখে মুখে উপচে পড়া খুশি দেখে। ইভা হাঁটতে হাঁটতে কখনো নিস্তব্ধ রাস্তা পেলে ফারজাদের হাতের মাঝে নিজের আঙুল গুজে দেয়। ফারজাদ কেন জানি মানা করতে পারে না, বরং আবেশে চোখ বুজে বুক ফুলিয়ে একটি শ্বাস নেয়। কোথাও সে আটকে যাচ্ছে এই মেয়েতে। জঘন্য অভ্যাসে পরিণত হচ্ছে মেয়েটা, যা তাকে এক জাগতিক চিন্তাভাবনা ও নিজের পথ চলা ক্যারিয়ার, নিজস্ব স্বভাব সব কিছু থেকে দূরে এনে ফেলেছে। কেটে যাচ্ছে দিন, তাদের সম্পর্কের বছর পার হয়ে গেছে, আর 2 মাস বাদে ফাইনাল পরীক্ষা। অথচ ফারজাদ দিন দিন মগ্ন হয়ে যাচ্ছে এই মেয়েটির মাঝে। এবার মাঝে মধ্যেই অনেক কিছু বোঝায় বলে, অথচ ফারজাদ নিজেকে মেলে ধরতে পারে না। সে কতদিন কতভাবে প্রস্তুতি নিয়ে যায় ইভার সামনে, অথচ সামনে গেলে জিভা আটকে যায়। মেয়েটা মিষ্টি, খুব কোমল, আর ভয়টা একটু বেশি নিজের পরিবারকে নিয়ে। ফারজাদ যদিও কখনো কোনো ব্যাপারে চাপ সৃষ্টি করা অথবা জোরপূর্বক সম্পর্ক কোনো রকম মাখামাখি বিষয় উপস্থাপন করে না, এমনকি ছেলেটা আজ অবধি সরাসরি প্রপোজটাও করতে পারেনি। ইভা প্রায়ই প্রস্তুত নিয়ে আসে, হয়তো আজ ফারজাদ তাকে বন্ধু থেকে প্রেমিকা বানানোর প্রস্তাব দেবে। যদিও ইভা বন্ধুত্বের হাত বাড়ানো থেকে সম্পর্ক শুরুটা হলো, তাদের মাঝে বন্ধুত্বের চেয়ে প্রেমময় টানটাই বেশি ছিল। সবচেয়ে বেশি ভালো লাগে ফারজাদের স্বভাবগুলো ইভার। নিজের কাছ থেকে কখনো কাজ ঘেঁষার চেষ্টা করে না ছেলেটা। ইভাই বরং 2 হাত একসাথে বাহু চেপে ধরে ফারজাদের ভাবার সময় নেই নিজের ক্যারিয়ার নিয়ে। সব সময় ইভার সঙ্গে কাটানো মুহূর্ত, ইভাকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার মাঝে কেটে যাচ্ছে সময়। ফারজাদ অবাক হয়, দিন যাচ্ছে, সে বড় হচ্ছে, আর ভেতরে একটা সঙ্গীত চাহিদা অদম্যভাবে বাড়ছে তার মাঝে। আর সেই সঙ্গীকে কল্পনা করলেই সামনে ভেসে ওঠে ইভার সরল ভয়াতুর চোরা চোখের লাজুক মুখটা, এবার বিড়ালের ন্যায় ঘন পাপড়ি মেলানো চোখের পাতাটা। সেদিন মেয়েটা বায়না করলো, উত্তরাতে মেলা বসেছে, তারা যাবে। এইচএসসির প্রস্তুতি ব্যাচের একই কোচিংয়ে ভর্তি হয়েছিল তারা। কোচিংয়ের সময়টা মেরে দিয়ে ইভাকে নিয়ে গিয়েছিল ফারজাদ, অথচ হাতে টাকা না থাকায় কিছুই কিনে দিতে পারেনি। এই ব্যাপারে সে যেমন লজ্জিত তেমনই দুঃখিত। আজকাল মেয়েটাকে তার উপহার দিতে ইচ্ছা করে, তার তাকিয়ে দেখতে ইচ্ছা করে ইভাবের খুশি হাস্যোজ্জ্বল চেহারাটা। হঠাৎই 1 মাসে সে এক প্রাইভেটে টাকা মেরে দিল, যাবে না পরবর্তী সেই প্রাইভেটে কোনো দিন। প্রবল আত্মমর্যাদাবোধ সম্পন্ন ছেলেটা হুট করে এই ছোট কাজ করে বসলো। মনের মধ্যে খচখচ করছে, খুব অস্থির লাগছে। তবুও পরের দিন কলেজে ওভাবেই টাকাগুলো নিয়ে ইভার সামনে গিয়ে দাঁড়ালো। আবেগ ঘিরে ধরল 19 বছর বয়সী যুবক ফারজাদের। ভুলে গেল আপাতত নিজের করা ছোট্ট কাজটা। তারা দুজন মেলাতে যায়। ফারজাদ ঘুরে ঘুরে ইভাকে ফুচকা খাওয়ায়, চুড়ি কিনে দিল, সাথে কয়েকটা চুলের ক্লিপ, আংটি প্রভৃতি ছোটোখাটো অনেক জিনিস। শেষ অবধি 2 হাতে সাদা ও গোলাপি রঙের হাওয়াই মিঠার জোর করে কিনে দেয় ফারজাদ। এবার ভয় পাচ্ছে, সে সব রাখবে কোথায়। তবুও ফারজাদের জোড়াজুড়িতে নিল। ফারজাদ আশ্বাস দিল, ছোট ছোট জিনিসগুলো তুমি আজই নিতে পারো, বাকিগুলো আমার কাছে থাকবে, দিনে দিনে নিয়ে যাবে। কলেজ শেষের পিরিয়ড চলছে। দুজন কলেজে ফিরেই গেটের সামনে এসে হঠাৎই ইভার মুখের রংচর উবড়ে গেল। গেটের সামনে পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে। দুপুরের তপ্ত রোদ মাথার উপরে। ইভা ঘামছে, তার বুকে ধুকপুকানি বোধহয় ফারজাদও টের পাচ্ছে। গাড়িটা ফাঁকা, গাড়িতে কেউ নেই। ইভা কাঁপা কাঁপা বুকে নিয়ে ভিতরে ঢুকলো গেটের দিকে। ফারজাদ তার সঙ্গে হাঁটছে। কলেজের মাঠে পৌঁছাতেই ইভা চাপা স্বরে বলে উঠল,
তুমি আমার সঙ্গে হাঁটছো কেন? দূরে যাও, কেউ যেন বুঝতে না পারে তুমি আমার সঙ্গে আছো। ফারজাদ অবাক হয় একটু, তার ইগোতে লাগলো যেন কথাটা, সাথে বুকেও। মেয়েটা অতিরিক্ত ভয় পাচ্ছে, এই জন্যই ফারজাদ ওর সঙ্গে যাচ্ছে, যাতে খারাপ কোনো পরিস্থিতি তৈরি হলে সামনে নেওয়া যায়। ফারজাদ কিছু বলল না, মাথাটা সামান্য ঝুঁকিয়ে গম্ভীর মুখে হাঁটছে। হঠাৎই সামনে দেখা গেল ইভাকে নিতে আসা পুলিশ অফিসারটা মাঠের মাঝে দাঁড়িয়ে খুব ব্যস্ত ভঙ্গিতে ফোনে কারোর সাথে কথা বলছে। পাশে আরও 2-3 জন দাঁড়ানো। ইভা থমকে দাঁড়ায় মাঠের মাঝখানে। ফারজাদ আস্তে করে বলে, রিল্যাক্স ইভা, এগিয়ে যাও, কিচ্ছু হবে না। অতক্ষণে ইভার বাবা ওয়াবাইদুল হককে কলেজ বিল্ডিং ছেড়ে নিচে নেমে আসতে দেখা গেল। সঙ্গে আছেন অধ্যক্ষ মহাশয়, আরও কয়েকজন শিক্ষিকা। ইভা তড়িঘড়ি করে হাতে থাকা ব্যাগটা পেছনের সামনে নিয়ে দাঁড়িয়ে পড়ল। ওবায়দুল হক দাপুটে পায়ে হেঁটে এসে দাঁড়ালেন ইভার সামনে। ফারজাদ পাশে একটু দূরে দাঁড়িয়ে আছে। ফারজাদ প্রথমবার দেখল ইভার বাবাকে। স্বাস্থ্যবান অভিজাত লোকটা, পরনে পুলিশের পোশাক, চোখে চশমা, চলনভঙ্গি ভারী, মুখটা অসামান্য রাগে লাল হয়ে আছে। চোখে তার আগুনের হলকা ছুটছে যেন। তিনি এসেই রাগান্বিত দৃষ্টিতে ইভাকে পরখ করে দেখলেন। হাত অবধি ওনার অগ্নিদগ্ধ দৃষ্টি নিভৃত হতে হাতেই ইভা চট করে হাতের জিনিসগুলো সহ ব্যাগটা পরিত্যক্ত হলে ফেলে দেয় মাঠের মাঝখানে। বেশ অপ্রয়োজনীয়, মূল্যহীন, নিতান্তই ইচ্ছার বিরুদ্ধে সে হাতে ধরেছিল ব্যাগটা, এমন একটি ভাব করলো। ফারজাদের বুকের মধ্যে কেমন যেন করে উঠল এবার। সে অপ্রস্তুত হয়ে চোখে তাকিয়ে রইল ব্যাগটার দিকে। এই ব্যাগের ভিতর থাকা ছোট ছোট উপহার জড়িয়ে আছে তার বছরখানেক জমানো এক যুবকের আবেগ, কেবলমাত্র নষ্ট আবেগ। এই উপহারগুলোতে সে বলি দিয়েছে নিজের আত্মমর্যাদাবোধ, নিজের সভ্যতা, নিজের শিক্ষাজ্ঞানটুকু। সেটা ইভা তার বাবার এক নজর দৃষ্টিতেই মাটিতে মিশিয়ে দিয়েছে। কই, ফারজাদ তো এসেছিল না এই মেয়েটার কাছে। সে কখনোই আগ্রহী ছিল না নিজের এই অধপতনকে কাছে রাখতে। মেয়েটা কি ওকে নিজের কাছে টেনে ফের ঝেড়ে ফেললো? ওবায়দুল হক হুঙ্কার দিয়ে জিজ্ঞাসা করলেন, কোথায় গিয়েছিলে? কোথায় গিয়েছে বলো? ইভার গা শিউরে উঠল। সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, তার হাত পা বোধহয় রীতিমতো কাঁপছে। তিনি ঝুঁকে ব্যাগটা তুললেন, ভ্রু যুগল কুচকে উল্টে পাল্টে দেখলেন ব্যাগটা, এরপর উপর করে ধরলেন। তাতে ব্যাগের সব কিছু ঝরঝর করে পড়ল মাটিতে। ফারজাদ কেবল চেয়ে দেখছে। কার অবহেলিত হাতে উপর করে ধরা ব্যাগ হতে ঝরে পড়ছে জিনিসগুলো, তার প্রাইভেটের মেরে দেওয়া টাকা নাকি তার আবেগ? কোনটাই কাজ এমন বিদ্রূপের সঙ্গে সামগ্রী হিসাবে উপহাসের ছলে মূল্যহীন হয়ে ঝরে পড়ছে। এবার মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ঠায়। এগুলোর উদ্দেশ্যে ওবায়দুল হক বলে উঠলেন, কোথায় পেলে এগুলো? জবাব দাও, নয়তো। এবার তুতলিয়ে উঠে সে কিছু বলবে বোঝা গেল না। তৎক্ষণাৎ পুরো কলেজ এসে মাঠের চারপাশে বিল্ডিংয়ে জড়া হয়েছে শিক্ষার্থীরা। অধ্যক্ষ সাহেব পাশেই দাঁড়িয়ে আছেন। যেখানে মামলা স্বয়ং পুলিশ সুপারিনটেন্ডেন্ট, সেখানে তারা কেবল দর্শকই বটে। জরুরি ভিত্তিতে আজ ইভার মা কোনো কারণে গ্রামের বাড়িতে যাবেন, যে কারণে ইভাকে আজ 2 পিরিয়ড পরেই ছুটি করিয়ে নিতে এসেছিল ড্রাইভার। এসে তাকে পুরো কলেজে যখন পাওয়া যায়নি তখন কল করা হয়েছে এসপি সাহেবের কাছে। তিনি এসে পৌঁছেছেন মিনিট 5 মতো। পুরো কলেজ তল্লাশি করা হয়েছে। পুলিশের মেয়ে, খারাপ কিছু হতেই পারে। অথচ এখন ইভা একটা ছেলের সঙ্গে করে কলেজে ঢুকছে। সম্মানের আর কিছুই বাকি নেই বলে ধারণা এসপি সাহেবের। তার মেয়েকে এমন কড়া নিরাপত্তার মধ্যে রেখেও এমন কিছু ঘটে গেছে। তিনি এবার ফারজাদের দিকে ফিরে তাকালেন। গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে ছেলেটি। তার চোখে মুখে কোনো উদ্বেগ নেই, চোখের ভাষা দুর্বোধ্য। ফারজাদের দিকে তাকিয়ে ইভাকে জিজ্ঞাসা করলেন, ছেলেটাকে? ইভার জবাব দিল না। তিনি আবার গর্জে উঠে বলল, ছেলেটাকে ইভা? পরিবেশ গরম হয়ে ওঠে। সকলে নিশ্চুপ। ইভা ভাঙা ভাঙা স্বরে মাথা ঝাঁকিয়ে বলে, চিনি না বাবা। ফারজাদের বুকে সুচালো বিঁধল যেন। এতটা তিক্ত ধাক্কা অনুভূত হলো, তবুও সে অটল অবিচল দাঁড়িয়ে। চোখ জোড়া লাল হয়ে উঠেছে তার। চোখের শিরা উপশিরার মাঝে রক্ত জমে গেছে। হয়তো ভেতরে সদ্য ভিড় করা ভাঙনের তীব্র হাহাকার, আবার আক্রোশগুলো রক্তদানার মতো চোখে ফুটে উঠেছে। এসপি সাহেব ভ্রু কুঁচকে বললেন, তাহলে এগুলো কোথায় পেলে? এইভাবে এবার তাকায় বাবার দিকে।
তার রুহু ছলকে উঠে। আর কোনোদিনও অগ্রাহ্য না করে সাহসটুকু সঞ্চয় হলো তার ভেতরে। বাবার চোখে দৃষ্টি রাখতে সব গুলিয়ে যায়। শুধু মস্তিষ্ক তাকে এতটুকুই সংকেত দিল, নিজেকে বাঁচিয়ে নিতে হবে, নিজের সম্মান, বাবার সম্মান বাঁচিয়ে নিতে হবে। আর সব কিছু জাহান্নামে যাক, তার নিজের সম্মান আগে। তাই তিনি নিজেকে সামনে নিল যে কোনো মূল্যে। কিছু জিজ্ঞাসা করছি, উত্তর দাও। দাঁত চেপে বললেন এসপি ওবায়দুল হক। আমাকে গেটের বাহিরে ডেকে নিয়ে গিয়েছিল ছেলেটা, তারপর এগুলো হাতে ধরিয়ে দিল। ফারজাদ যেন কারো বিদঘুটে নৃশংস ক্ষত দেখছে, ওভাবে ব্যথিত দৃষ্টিতে সমবেদনা জানানোর মতো করে ঠোঁট গোল করে শ্বাস নেয়, এলোমেলো দৃষ্টি ফেলে তার দিকে এদিকে ওদিকে। পাগলের মতো মৃদু মাথা নাড়াতে নাড়াতে চট করে খানিক হেসে ফেলল নিঃশব্দে। তারপর ইভার দিকে তাকায়, এক দৃষ্টিতে তাকিয়ে আছে অদ্ভুত নজরে ইভার দিকে। দুর্বোধ্য ধারালো সেই দৃষ্টি ছেলেটাকে, ইভাকে যেন দূর থেকে ছিঁড়ে ছিন্ন ভিন্ন করে ফেলছে। ফারজাদের ভেতরে যে কি হচ্ছে তা আন্দাজ করার উপায় নেই মুখ দেখে। অধ্যক্ষ সাহেব এগিয়ে এলেন এবার, নরম কণ্ঠে শুধালেন, তুমি এগুলো কেন নিলে ইভা মা? এইবার বাবার রুষ্ট নজরে তাকিয়ে আছেন ইভার চোখে বরাবর। ইভা বাবার চোখে একবার তাকিয়ে হড়হড় করে বলে উঠল, জোর করে দিয়েছে। ফারজাদ চোখ জোড়া সন্তর্পণে বুঝে নিয়ে হতাশার এক দীর্ঘশ্বাস ফেলল। যেন কিছুই হয়নি, কেবল হালকা একটু চোট পেয়েছে কোথাও ছেলেটা, তবে ব্যথা না, চলবে এইটুকু জ্বালা। ইভা কথা ফেরাতেই আচমকা অধ্যক্ষ সাহেব ঝড়ের গতিতে সশব্দে খোলা মাঠের প্রান্তরে এক ভারী থাপ্পড় লাগালেন ফারজাদের গালে। ফারজাদ তখনও অবিচল দাঁড়িয়ে। নাহিদ আর মাহিদ পাথরের মতো দাঁড়িয়ে আছে ফারজাদের পেছনে। এবার বোধহয় তারা কিছু বলতে চায়। ফারজাদ অতি সন্তর্পণে হাতটা চেপে ধরল। যেখানে যার সত্য স্বীকার করার কথা সেই তো নিজেকে বাঁচিয়ে নিয়েছে। ফারজাদের কোনো অনুভূতিই জাহেরি নয়। তীব্র গোমরা ছেলেটা সব কিছু কেমন জমে থাকা অগ্নিশিখার ন্যায় শীতল উষ্ণ। ইভা কাঁদছে এবার। ফারজাদ নিজের আত্মমর্যাদা বোধ, আত্মসম্মান, নিজের অহংকার স্বভাবসুলভ বেপরোয়াভাবে দাফন করে সবাইকে অগ্রাহ্য করে অপার্থিব স্বীকার করে নিল। জি স্যার, আমিই নিয়ে গিয়েছিলাম ইভাকে। এবার বোধহয় এসপি সাহেব সত্যকে ঢেকে ফেলার মিথ্যা এক কুলসিত চাদরে নিজের তথাকথিত সম্মানটুকু বাঁচাতে নিজেও হাত চালালেন ফারজাদের শক্ত গালে। মেয়ের কৃতকর্মে ফারজাদের গায়ে হাত লাগালেন, দোষে ধামাচাপা দিলেন। মেয়েও নিজের সম্মানটুকু বাঁচিয়ে নিলেন সন্তর্পণে। ফারজাদ পর্বতের ন্যায় অনড় দাঁড়িয়ে কেবল। শিখাখণ্ডের তৈরি ছেলেটার আগামী বড় অদ্ভুত হবার কথা। ফারজাদ বিজ্ঞানের ছাত্র ছিল। উজ্জ্বল পথ চলাকে অন্ধকারে ছেকে সে পরীক্ষায়, সেই উচ্চতর গণিত পরীক্ষায় ফেল করার মাধ্যমে পরীক্ষায় ফেল করলো। এরপর তার মূল্য বাড়িতে উঠে এলো গোয়ালের ফরিদের জায়গায়। ফারজাদ বাড়ির লোকেদের কাছে লাঞ্ছিত হয়েছে, কটু কথা শুনেছে, অপমানিত হয়েছে, অথচ কোনোদিন কোনো জবাব দেয়নি। বন্ধুমহলে পুরো কলেজে বদনাম হয়েছে সে। এসব অবশ্য গ্রামের লোক জানে না। ইভাকে ফারজাদ ঘৃণা করে না। ফারজাদের মতে ইভার প্রতি ফারজাদের যে অনুভূতি, সেটাকে ঘৃণা বলে শব্দটা বেশ সহজ আর ছোট হয়ে যায়। ঘৃণা তো তাকে করা যায় যাকে একসময় ভালোবাসা হয়েছিল। ফারজাদ জঘন্যতম খারাপ মানসিকতার ছেলে। তার মনে এত মানসিকতা বোধ নেই। সে যে সেই মেয়েকে ভালোবাসার দাবি করবে যার কাছে ভালোবাসার মূল্য বাপের দৃষ্টির কাছে মাটি হয়ে যায়। আবেগকে ঘৃণা করে ফারজাদ, সেই আবেগকে যা তার কাছ থেকে তার সব কিছু কেড়ে নিয়েছে। ফারজাদ সেই বেড়ে ওঠার বয়সটুকু গিয়ে ঘৃণা করে যে বয়সে মানুষ এত হীন ও নিচু কাজগুলো করে বসে আবেগের তাড়নায়। ফারজাদের সবচেয়ে বড় ঘৃণা মেয়ে মানুষ, যারা পরিবারের কাছে মুখোশধারী নিষ্পাপ। ফারজাদের ঘৃণা নারী জাতির কোমলতায়, যা একসময় পরিবারের চোখের দিকে তাকিয়ে মিথ্যা কলুষিত চরম অবাস্তবতায় পরিণত হয় মুহূর্তের মাধ্যমেই। ফারজাদের কাছে এই ঘটনা মাসখানেক পর পরীক্ষায় কিছুদিন আগে ইভা এসেছিল। মেয়েটা কেঁদে কেঁদে কী অবস্থা। সেদিন সে বাবার সামনে ভয় পেয়েছিল প্রচুর, অথচ সে আজকাল ফারজাদকে ছাড়া থাকতে পারছে না।
ফারজাদ মনোযোগ দিয়ে শুনেছিল সবটা। আলতো হিসেবে বলেছিল তাকে, চলে যাও। খুব বেশিক্ষণ নিজেকে নিয়ন্ত্রণ করার সংযম আমার মধ্যে নেই। সেই দিনের হারানো সম্মান আর জীবন থেকে হারিয়ে ফেলা আমার উজ্জ্বলতাটুকু আমার ভেতরে নাড়া দিয়ে উঠলে তোমাকে এই মুহূর্তে খুন করতে আমার পূর্ব পরিস্থিতির প্রয়োজন হবে না ইভা। আমি জানি আমার ভবিষ্যৎ শেষ, আমি জানি আমার মানসিকতা বোধটুকু হারিয়ে ফেলেছি খুব খারাপভাবে। তাই তোমার সঙ্গে আজ খারাপ কিছু করতে আইনের ভয় পাবো না, আর না বিবেকের। নিজের উপর ফারজাদের ঘৃণা আকাশ সমান ছুঁয়ে যায় এই ভেবে সে নাকি সেই মেয়েটির প্রতি দুর্বল হয়ে নিজের ক্যারিয়ার নষ্ট করে ফেলেছে, যে মেয়েটা বাপের সামনে তার পরিচয় দিতে পর্যন্ত অস্বীকার করেছে। হায় রে, পরিচয় পাওয়ার যোগ্যতা রাখে না ফারজাদ এবার বাবার সামনে। ফারজাদ শুনেছিল সময়, স্রোত ও প্রেম নাকি প্রতিবন্ধকতা নেই। আচ্ছা, যেই প্রেমকে স্রোতের সাথে তুলনা করা হয়েছে সেই প্রেমই ঠকে গেল বাপের নজরের সামনে। ফারজাদ তাচ্ছিল্য হাসি হাসে। এবার বাপের নজরে কি তাহলে অসীম জোর? নদীর জোয়ার আটকাতে দেওয়া বাঁধের চেয়েও শক্তিশালী সেই নজর। সেই শক্তির কাছে এই এক মুহূর্তের পরিচয়টুকু মুছে যায়। কথাটা কতটুকু সত্য তা জানে না ফারজাদ, তবে প্রেম বলতে যা বোঝায় মায়ার টান যা হয় তাকে সে অদম্য শক্তি থাকে। তা মানে ফারজাদ যে মেয়েটা তার উপহারকে এক মুহূর্তে মাটিতে পতিত করেছে, পুরো কলেজের সামনে হীন, লাঞ্ছিত, তিরস্কার, তাচ্ছিল্যের পাত্র বানিয়ে দিয়েছে। এরপর থেকে ফারজাদ আর চেয়েও পড়ালেখায় মনোযোগী হতে পারেনি। 2 বছরের পড়া 2 মাসে সম্পন্ন করা অসম্ভব ছিল। তার উপর মানসিক অবস্থার বিপর্যস্ততা। ফারজাদ ফেল করেছে, পরের বছর আবার পরীক্ষা দিয়েছে। প্রতিটা পরীক্ষার দিন এক্সাম হলে তার মুখ লুকানোর জায়গা ছিল না। সে কলেজের পরিচিত মেধাবী এক মুখ। সেই ছেলেটা জুনিয়রদের সাথে মান উন্নয়ন পরীক্ষা দিয়েছে অনিয়মিত ছাত্র হিসেবে। এরপরে তার রেজাল্ট আহামরি কিছু হয়েছিল না। কোনো রকম চলাচল এক রেজাল্ট নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখা ছেলেটা ভর্তি হয়ে গেল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের LLB অনার্সে। এ খবর বাড়ির লোকরা জানে কেবল। পরীক্ষার সেই অনাকাঙ্ক্ষিত ফলাফলের পর থেকে ফারজাদের মনে হয় সে মৃত। তার শ্বাস চলে কেবল জিদে, অথচ সে দাফন হয়ে গেছে সেই কবে তার ক্যারিয়ারের সাথে। স্বপ্নভাঙা মানুষ তো মৃতই, মানুষ জীবিত রয় কোনো এক প্রত্যাশাকে কেন্দ্র করে। একটা দুর্দমনীয় চাহিদা শক্তি কাঠামো চেপে মানুষ জীবন অতিবাহিত করে, যা কিছুই আর ফারজাদের মধ্যে অবশিষ্ট নেই। সে কবে জ্বলন্ত শিখায় পরিণত হয়েছে, যা জ্বলছে ছাই হচ্ছে, তার তপ্ততা বিকৃত হচ্ছে প্রতি ক্ষণে ক্ষণে। ফারজাদ অনুভূতিহীন যন্ত্রের ন্যায় এক মেশিনের আজ, যা কেবল ক্ষতিকর, উত্তপ্ত, ক্ষতিকর, বিষাক্ত ধোঁয়া নির্গমন হয়। সে নির্দয় অসীম ক্ষমতার অধিকারী, স্বপ্নপুরে ছায়ের স্তূপে রূপ নেওয়া ধ্বংসের শেষ মাত্র। আজকের গল্পটি এই পর্যন্তই। আশা করি ভালো লেগেছে। পরবর্তী গল্প খুব শীঘ্রই আসছে। আল্লাহ হাফেজ।